শুভ সন্ধ্যা সবাইকে। আজ হলো 24 আগস্ট রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো জয়পুরে যুবতী খুনের ঘটনায় অপরাধীর শাস্তির দাবি কংগ্রেসের। বিরোধী উপরাষ্ট্রপতি প্রার্থী নকশাল সমর্থক বললেন অমিত শাহ, জবাব রেড্ডির। আগে কেউ এরকম বিদেশ নীতি চালাননি, ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ জয়শঙ্করের। মেহেরপুর এলাকায় যানজটে দায়ী বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোই শীঘ্রই ব্যবস্থার দাবি স্থানীয়দের। স্নাতক পর্যায়ে শেখানো হবে প্রাচীন ভারতীয় গণিত, খসড়া পাঠ্যক্রম ইউজিসির। সাইরাং থেকে রেল পরিষেবা, মিজোরামের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক রেল বোর্ডের চেয়ারম্যান সতীশ কুমারের। প্রধানমন্ত্রীর হাতেই ফ্ল্যাগ অফ হবে প্রথম যাত্রী ট্রেনের। এবং সর্বশেষ খবরটি হলো পদত্যাগের স্পষ্টীকরণে ইশাকের পাশে কংগ্রেস। পুরনো দলের জার্সি গায়ে রাহুলের দ্বিতীয় ইনিংস শুরু নিয়ে জল্পনা। এবারে শুনুন বিস্তারিত খবর। জয়পুরে যুবতী খুনের ঘটনায় মর্মাহত কংগ্রেস। জয়পুর থানা এলাকার মঙ্গলপুর গ্রামে নিহত আরজিনা বেগমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল শনিবার মৃতের বাড়িতে যান। আরজিনার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ডক্টর এম শান্তিকুমার সিং ও উপসভাপতি দিব্যজ্যোতি বড়ুয়া। তারা আরজিনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন। এরপর তারা জয়পুর থানায় গিয়ে ওসি রাজু দেবের সঙ্গে সাক্ষাৎ করে অপরাধী যুবকের কঠোর শাস্তির দাবি জানান। জয়পুর থানার ওসি তাদের আশ্বস্ত করে বলেন, যাবতীয় আইনি প্রক্রিয়ার মাধ্যমে ন্যায় বিচারের ব্যবস্থা করা হবে। উল্লেখ্য, গত রবিবার রাতে এই খুনের ঘটনা সংঘটিত হয়। ঘটনাটি সংঘটিত করে একই গ্রামের খলিল আহমদ চৌধুরীর ছেলে সাব্বির চৌধুরী। মাতাল অবস্থায় আরজিনার ঘরে ঢুকে তাকে দা দিয়ে কুপিয়ে খুন করে পালানোর সময় তাকে আটক করে পুলিশের কাছে সমঝে দেন গ্রামবাসী। কংগ্রেসের প্রতিনিধি দলে ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ডক্টর এম শান্তিকুমার সিং ও উপসভাপতি দিব্যজ্যোতি বড়ুয়া, বালাদন কনকপুর মণ্ডল কমিটির সভাপতি রাহুল চৌধুরী, লালংচড়া মণ্ডল সভাপতি সুরজিৎ সিংহ, বিকাশ সিংহ প্রমুখ। পরবর্তী খবর, বিরোধী উপরাষ্ট্রপতি প্রার্থী নকশাল সমর্থক বললেন অমিত শাহ, জবাব রেড্ডির। বিরোধী শিবিরের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী সুদর্শন রেড্ডি নকশাল সমর্থক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দাবিতে বিতর্ক তুঙ্গে। এই ইস্যুতে এবার ব্যক্তি ও সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যেকার লক্ষণ রেখা অমিত শাহকে বুঝিয়ে দিয়ে পাল্টা তুপ দাগলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রেড্ডি। কেরলের কুচিতে একটি বেসরকারি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, বিরোধী দলের প্রার্থী সুদর্শন রেড্ডি বামপন্থী চরমপন্থা এবং নকশালবাদকে সমর্থন করে রায় দিয়েছেন। যদি সালওয়া জুটুমের বিরুদ্ধে কোনো রায় না দেওয়া হতো তাহলে 2020 সালের মধ্যে বামপন্থী চরমপন্থা শেষ হয়ে যেত। আদর্শে অনুপ্রাণিত এই ব্যক্তি সুপ্রিম কোর্টের মতো পবিত্র প্ল্যাটফর্ম ব্যবহার করে সালওয়া জুটুমের বিরুদ্ধে রায় দিয়েছিলেন। কংগ্রেস পার্টি বামপন্থীদের চাপে পড়েই এমন এক ব্যক্তিকে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করেছে যে নকশালদের সমর্থক। উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীরা এনডিএ প্রার্থী তামিলনাড়ুর বাসিন্দা সিপি রাধাকৃষ্ণনের বিরুদ্ধে অন্ধ্রপ্রদেশের বাসিন্দা রেড্ডিকে প্রার্থী করার পর থেকেই একে দক্ষিণ বনাম দক্ষিণের লড়াই বলে রাজনৈতিক মহলের যে জল্পনা তৈরি হয়েছে তাও খারিজ করার চেষ্টা করেন অমিত শাহ। তিনি বলেন, উপরাষ্ট্রপতি নির্বাচনকে দক্ষিণ বনাম দক্ষিণ বলা সঠিক নয়, বিষয়টিকে এইভাবে দেখাই উচিত নয়, কারণ উপরাষ্ট্রপতি সারা দেশের যে কোনো রাজ্য বা প্রান্ত থেকেই উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হতে পারেন। রেড্ডির বিরুদ্ধে বিজেপি যে নকশাল সমর্থক অভিযোগ তুলে প্রচার চালাবে তা প্রত্যাশিতই ছিল। সেই মতোই এদিন অমিত শাহের মুখে রেড্ডির 2011 সালে দেওয়া রায়ের প্রসঙ্গ উঠেছে। তবে এই ইস্যুতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে পাল্টা জবাব দিতে ছাড়েননি প্রাক্তন বিচারপতি তথা উপরাষ্ট্রপতি প্রার্থী সুদর্শন রেড্ডি। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে অমিত শাহের বক্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, সালওয়া জুটু মামলার রায় সুপ্রিম কোর্ট দিয়েছিল, ওই রায় আমার নয়। আমি ওই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কাদা ছুড়াছুড়িতে নামতে রাজি নয়। একই সঙ্গে তিনি বলেন, বিতর্কের মধ্যে শালীনতা থাকা আবশ্যক এবং জোর দিয়ে বলেন, আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচন দুই ব্যক্তির মধ্যে লড়াই নয়, বরং দুটি ভিন্ন মতাদর্শের লড়াই। উল্লেখ্য, ছত্তিশগড় সরকার নকশালদের বিরুদ্ধে লড়াই করার জন্য সালওয়া জুটুম অভিযান শুরু করেছিল, যেখানে আদিবাসী যুবকদের অস্ত্র দেওয়া হয়েছিল এবং বিশেষ পুলিশ অফিসার নিয়োগ করা হয়েছিল। 2011 সালে সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতি বি সুদর্শন রেড্ডির বেঞ্চ এটি নিষিদ্ধ করে এবং বলে যে
এই পদ্ধতিটি অসাংবিধানিক এবং অবৈধ। আদালত বলেছিল যে সরকারের কাজ হলো নিরাপত্তা বাহিনীকে সঙ্গে নিয়ে নকশালদের বিরুদ্ধে লড়াই করা, দরিদ্র আদিবাসীদের ডাল বানিয়ে বিপদে ফেলা নয়। সিদ্ধান্তে নির্দেশ দেওয়া হয়েছে যে এই যুবকদের অবিলম্বে নিরস্ত্র করা উচিত এবং সরকারকে নকশালবাদের মূল কারণগুলি খুঁজে বের করার জন্য কাজ করতে হবে। পরবর্তী খবর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসন পদ্ধতিকে অভূতপূর্ব বলে কটাক্ষ করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। দিল্লির এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমরা আগে কোনো মার্কিন প্রেসিডেন্টকে বিদেশ নীতি এত প্রকাশ্যে পরিচালনা করতে দেখিনি। শুধু ভারত নয়, গোটা বিশ্বের জন্য এটি এক বড় ধরনের প্রস্তাব। জয়শঙ্করের মন্তব্য, ট্রাম্পের নিজের দেশ হোক বা আন্তর্জাতিক মঞ্চ, তার কাজের ধরন একেবারেই প্রচলিত ধারা থেকে আলাদা। আমেরিকার প্রচলিত কূটনৈতিক রীতির সঙ্গে তার কোনো মিল নেই। বিদেশমন্ত্রীর মতে, ট্রাম্প শুল্ককে শুধু বাণিজ্য নয়, অবাণিজ্য ক্ষেত্রে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন, যা আগে দেখা যায়নি। তার আরও সংযোজন, ঘোষণাগুলো প্রায়শই প্রথমে প্রকাশ্যে জানানো হয়, তারপর সংশ্লিষ্ট দেশকে জানানো হয়। এই অদ্ভুত পরিস্থিতির মোকাবিলা আজ গোটা বিশ্ব করছে। জয়শঙ্কর ভারতের প্রধান দুটি সমস্যার দিকও তুলে ধরেন। প্রথম, বাণিজ্য। এক্ষেত্রে দেশের কৃষক ও ক্ষুদ্র উৎপাদকদের স্বার্থে লাল দাগ টেনে সুরক্ষা দিতে হবে বলেই মত তার। দ্বিতীয়, তেল আমদানি। ট্রাম্প প্রশাসনের চাপের প্রসঙ্গে জয়শঙ্করের প্রশ্ন, যে যুক্তি দেখিয়ে ভারতকে টার্গেট করা হচ্ছে, তা কেন চীনের মতো বিশ্বের সবচেয়ে বড় তেল আমদানিকারক দেশ কিংবা ইউরোপীয় ইউনিয়নের মতো বৃহত্তম এলএনজি আমদানিকারকের ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে না? পরবর্তী খবর, মেহেরপুর এলাকায় যানজটে দায়ী বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোই শীঘ্রই ব্যবস্থার দাবি স্থানীয়দের। শিলচর শহরের মেহেরপুর থেকে মেডিকেল কলেজ পর্যন্ত রাস্তায় যানজট আজকের দিনে এলাকাবাসীর মাথা ব্যথার অন্যতম কারণ। শুধু মেহেরপুরবাসী নন, গোটা কাছাড় সহ পাশের দুটি জেলা ও 3টি রাজ্য থেকে স্বাস্থ্য পরিষেবা নিতে আসা শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগীদেরও ভোগান্তির সীমা নেই। আর এক্ষেত্রে জেলা প্রশাসনকেই দোষারোপ করছেন আম নাগরিক। সম্প্রতি এক অভিনব পদ্ধতিতে মেহেরপুরবাসী একজোট হয়ে ফেসবুক লাইভের মাধ্যমে এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। উল্লেখ্য, মেহেরপুর থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল রাস্তাটি গোটা উপত্যকার জনগণের কাছে একটি গুরুত্বপূর্ণ সড়ক হিসেবে বিবেচিত, কিন্তু কিছু সংখ্যক প্রতিষ্ঠানের খামখেয়ালিপনায় আর প্রশাসনিক দুর্বলতার খেসারত দিতে হচ্ছে আম জনতাকে। শিলচর মেডিকেল রোডের পাশে গজিয়ে ওঠা নার্সিংহোম, প্যাথোলজি সেন্টার ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর পরিষেবা নিতে আসা লোকদের রাস্তার দুপাশে সারি সারি পার্ক করে রাখা গাড়িগুলোই যানজটের মূল কারণ বলে দাবি করছেন স্থানীয়রা। মেহেরপুরের বীরবল বাজার থেকে শিলচর মেডিকেল কলেজ পর্যন্ত সরু রাস্তা আরও সরু হয়ে যায় ওই রাস্তার দুপাশে পার্ক করে রাখা সারি সারি গাড়ির জন্য। বেশ কয়েকটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে শুরু করে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো রাস্তাকে নিজেদের পার্কিং এলাকা হিসেবে বেছে নিচ্ছে। পরিণতিতে সড়কের পরিধি আরও সংকীর্ণ হচ্ছে, ফলে দিনভর যানজট লেগে থাকা একটি নিয়মিত ইভেন্ট হয়ে দাঁড়িয়েছে। পরবর্তী খবর, স্নাতক পর্যায়ে শেখানো হবে প্রাচীন ভারতীয় গণিত, ঘোষণা পাঠ্যক্রম ইউজিসির। স্নাতক পর্যায়ে শিক্ষার্থীরা শীঘ্রই প্রাচীন ভারতীয় গণিত শেখার সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউজিসি সম্প্রতি একটি ঘোষণা পাঠ্যক্রম প্রস্তাব করেছে, যেখানে প্রাচীন সূত্র, জ্যামিতি, কালগণনা এবং জ্যোতির্বিজ্ঞান অন্তর্ভুক্ত থাকবে। এ সংক্রান্ত প্রকাশিত বিজ্ঞপ্তিতে ইউজিসি সচিব মনীষ যোশী জানিয়েছেন, জাতীয় শিক্ষানীতি 2020-এর সঙ্গে সামঞ্জস্য রেখে এই খসড়া মডেল কারিকুলাম হিসেবে কাজ করবে। বিশ্ববিদ্যালয়গুলিকে আরও নমনীয়তা দেওয়া এবং পাঠ্যসূচিতে নতুনত্ব আনাই এর লক্ষ্য। প্রস্তাবিত পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত মূল বিষয়গুলি হল সূত্রভিত্তিক বীজগণিত, যেখানে ভাগফল নির্ণয় এবং ভারতীয় বীজগণিতের ইতিহাস শেখানো হবে, কালগণনা, সূর্য সিদ্ধান্ত ও আর্যভট্টিয়ম থেকে সময় মাপা, যুগ, কল্প, ব্রহ্মবর্ষ, বিষ্ণুবর্ষ ও শিববর্ষের মতো প্রাচীন চক্রের ধারণা শেখানো হবে, পঞ্জিকা ও মুহূর্ত বিষয়ে কীভাবে পঞ্জিকা দেখে শুভক্ষণ নির্ধারণ করা যায় তা অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া প্রাচীন জ্যোতির্বিজ্ঞান বিষয়ের অধীনে উজ্জয়িনীর প্রাইম মেরিডিয়ান, প্রাচীন ঘড়ি এবং আধুনিক জিএমটি ও আইএসটির তুলনা শেখানো হবে। গণিতের বৈশ্বিক প্রভাব পাঠ্যক্রমে ভারত থেকে গ্রিস, আরব ও ইউরোপে গণিত ও ক্যালকুলাসের প্রসার এবং ইতিহাসে এর গুরুত্বের কম দেখানো বিষয়ে শিক্ষার্থীরা জানতে পারবে। সঙ্গে যুক্ত করা হবে ভ্যালু এডেড কোর্স, যেখানে ভারতীয় দর্শন ও গণিতের সম্পর্ক শেখানো হবে। পরবর্তী খবর,
সাইরং থেকে রেল পরিষেবা, মিজোরামের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক রেল বোর্ডের চেয়ারম্যান সতীশ কুমারের। মিজোরামের রাজধানী আইজল থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে রয়েছে রাজ্যের প্রথম রেল স্টেশন সাইরাং। সেই সাইরাং থেকে প্রথম যাত্রী ট্রেন চলাচলের অপেক্ষায় এখন প্রহর গুনছেন রাজ্যবাসী। তাদের স্বপ্নকে সাকার করতে আইজলে পৌঁছলেন রেল বোর্ডের চেয়ারম্যান ও চিফ এক্সিকিউটিভ অফিসার সতীশ কুমার। এদিন তিনি সাইরাং থেকে ট্রেন চলাচলের ব্যাপারে মিজোরামের মুখ্যমন্ত্রী পিইউ লাদুহামার সঙ্গে বৈঠকে মিলিত হয়ে দীর্ঘ আলোচনা করেন। ওই বৈঠকে সাইরাং ও ভৈরবী সেকশনের মধ্যে রেল পরিকাঠামো নিয়েও আলোচনা হয়েছে। আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে যাত্রী ট্রেনের সূচনা নিয়েও মিজোরামের মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কথা রয়েছে। জানা গেছে নতুন রেলপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। তবে ঠিক কত তারিখ সাইরাং থেকে সবুজ পতাকা নাড়িয়ে অর্থাৎ ফ্ল্যাগ অফ করে প্রথম যাত্রী ট্রেনের সূচনা করবেন প্রধানমন্ত্রী তা নিরাপত্তার কারণে এখনই জানাতে চাইছে না এনএফরেল। উল্লেখ্য, শনিবার রেল বোর্ডের চেয়ারম্যান সতীশ কুমারের সঙ্গে আইজলে উপস্থিত ছিলেন এনএফরেলের ওপেন লাইনের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব এবং নির্মাণ বিভাগের জেনারেল ম্যানেজার অরুণ কুমার চৌধুরী। পরবর্তী খবর, পদত্যাগের স্পষ্টীকরণে ইশাকের পাশে কংগ্রেস। হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি ইশাক আলী বড়ভূঁইয়ার পদত্যাগের একদিন পর এ সংক্রান্ত স্পষ্টীকরণ পাওয়া গেল। স্পষ্টীকরণে অবশ্য পদত্যাগী জেলা সভাপতি ইশাক আলীর বক্তব্যকেই সমর্থন জানানো হয়েছে। এক কথায় ইশাকের পাশেই দাঁড়িয়েছে কংগ্রেস। হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতির পদ ছাড়ার পর সংবাদ মাধ্যমকে রীতিমতো এড়িয়ে চলেছেন বড়ভূঁইয়া। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তাই শনিবার দুপুর দিকেই হাইলাকান্দির কংগ্রেস ভবনে সাংবাদিকদের ভিড় লেগেছিল। সাংবাদিকদের চোখ খুঁজছিল ইশাক আলী বড়ভূঁইয়াকে। সাংবাদিকদের দীর্ঘ অপেক্ষার পর একসময় দেখা দেন হাইলাকান্দি জেলা কংগ্রেসের ইনচার্জ সোনাই বিধানসভার প্রাক্তন বিধায়ক আমিনুল ইসলাম। তিনি সাংবাদিকদের সামনে এসে ইশাক আলীর বক্তব্যকে সমর্থন করে বলেন, ইদানিং বড়ভূঁইয়ার শারীরিক অবস্থা ভালো না থাকায় চিকিৎসকের পরামর্শে তাকে পদ থেকে সরে দাঁড়াতে হয়েছে। তবে ইশাক আলীর সময় হাইলাকান্দি কংগ্রেসের ভিত অনেকটা মজবুত হয়েছে, দল সাফল্য অর্জন করেছে। সবচেয়ে বড় কথা হলো দীর্ঘদিন পর হাইলাকান্দি কংগ্রেসের একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়েছে। যদিও অসুস্থতার জন্য তাকে পদ ছাড়তে হয়েছে বলে জানান আমিনুল ইসলাম। ইশাক আলীর অবর্তমানে নতুন সভাপতি কে হবেন এবং কবে হবেন সাংবাদিকরা জানতে চাইলে আমিনুল ইসলাম এটা প্রদেশ কংগ্রেসের ব্যাপার বলে প্রসঙ্গ এড়িয়ে যান। নতুন সভাপতি কে হতে পারেন সাংবাদিকরা জানতে চাইলে আমিনুল ইসলাম বলেন, সভাপতির তালিকায় অনেক রয়েছেন, ফলে এ ব্যাপারে তার পক্ষে কিছু বলা সম্ভব নয়। এভাবেই সভাপতিকে ছাড়াই আপাতত জেলা কংগ্রেসের যাবতীয় কাজকর্ম চলছে। এদিন হাইলাকান্দি জেলা কংগ্রেসের বুথ পর্যায়ের এজেন্টদের প্রশিক্ষণ কর্মসূচি আয়োজিত হয়েছে। দলের সিনিয়র সহ সভাপতি মনোজ মোহন দেব প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেছেন বলে জানা গেছে। এদিকে জেলা কংগ্রেস সভাপতি ইশাক আলী বড়ভূঁইয়ার পদত্যাগের বিষয়টি নিয়ে গোটা দিন হাইলাকান্দি কংগ্রেসের চর্চা চলেছে। বিশেষ করে হাইলাকান্দি জেলা কংগ্রেসের পরবর্তী সভাপতি কে হতে পারেন এ নিয়ে চলছে জোর জল্পনা। এদিকে হাইলাকান্দির রাজনীতির খবর হচ্ছে শীঘ্রই প্রাক্তন বিধায়ক রাহুল রায় কংগ্রেসে যোগ দিতে চলেছেন। এমনকি তিনি কংগ্রেসের জেলা সভাপতিও হতে পারেন বলে জেলার রাজনীতিতে আলোচনা চলছে। শনিবার রাহুল রায়ের কাছের লোকদের কংগ্রেস ভবনে ঘোরাফেরা করতেও দেখা গেছে। রাহুল রায়ের ঘনিষ্ঠ এক ব্যক্তিকে কংগ্রেসের বিএলওর প্রশিক্ষণ কর্মসূচিতেও অংশ নিতে দেখা গেছে বলে জানা গেছে। আর এভাবেই 26-এর নির্বাচনের আগে হাইলাকান্দির কংগ্রেস রাজনীতিকে রাহুল রায়কে কেন্দ্র করে জোর চর্চা শুরু হয়েছে। সূত্রের খবর, দুর্গাপূজার পরই রাহুল রায় তার পুরনো দল কংগ্রেসের জার্সি পরে ফের ময়দানে নামবেন। ইতিপূর্বে তিনি কংগ্রেস পরিচালিত হাইলাকান্দি জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। কংগ্রেসের টিকিটে আলগাপুর বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। তাই যদি সব কিছু ঠিকঠাক থাকে আর রাহুল রায় কংগ্রেসে যোগ দিয়ে 26-এর নির্বাচনে বিধানসভায় প্রার্থী হন, তাহলে কংগ্রেস দলে এটা হবে তার দ্বিতীয় ইনিংস। আর যদি তাই হয়, তাহলে দ্বিতীয় ইনিংসে রাহুল রায়ের ব্যাটিং কেমন হবে তা দেখার জন্য মুখিয়ে থাকবেন জেলার রাজনীতি পিপাসু মানুষ। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।